বিপদের সময় শ্রাবণের পাশে দাঁড়িয়ে মৃত্তিকার মুখোশ খুলল রোহিণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ দাদুর ঘরে বসে বসে মায়ের লেখা ডায়েরিটা পড়ছিল। আর তখনই চলে এসেছে সানায়া। সানায়া বলে, বৌদি ভাই, আমি তোমাকে তোমার ঘরে খুঁজে আসলাম, আর তুমি এখানে রয়েছো? শ্রাবণ বলে, হ্যাঁ, আসলে কি বলো তো, এতগুলো টাকা রয়েছে তো দাদুর ঘরে, তাই ভাবছি আজকের রাতটা আমি দাদুর ঘরেই শুয়ে পড়ব। তখনই সানায়া বলে, এই রে, তাহলে তো আমার বেচারা দাদাভাইটা অনেক কষ্ট পাবে। শ্রাবণ বলে, সানায়া, তুমি তো দেখছি খুবই আর কি মারতে শিখে গেছো। কোথায় যাচ্ছ এখন? সানায়া বলে, গ্রুপ স্টাডি করতে যাচ্ছি, আর তোমাকে বলতেই এসেছিলাম। শ্রাবণ বলে, সত্যিই তো গ্রুপ স্টাডি করতে যাচ্ছ? সানায়া বলে, আরে হ্যাঁ বৌদি ভাই, দেখো আমার ব্যাগে বই ভর্তি, আর তাছাড়া বিশ্বাস না হলে তুমি আমার সাথে যেতেই পারো। শ্রাবণ বলে, তুমি কি একা একা যাবে? না না, সেটা কি করে হয়? এক কাজ করো, আমি ভেঙ্কিকে ডাকছি, তুমি ভেঙ্কিকে সাথে নিয়ে যাও। তখনই সানায়া বলে, লাভ নেই, ওকে বলেছিলাম, ও বলল আমার সাথে এখন যেতে পারবে না। এরপর তখনই শ্রাবণ ভেঙ্কিকে ডাকতে শুরু করে। ভেঙ্কি এসে বলে, কি হয়েছে সিস? সিস তখন বলে, ভেঙ্কি, তুমি সানায়াকে একটু নিয়ে যাও তো, ও যেখানে যেতে চায় নিয়ে যাও। ভেঙ্কি তখন বলে, না সিস, আমি এটা করতে পারবো না, ও হচ্ছে ম্যাডামের মেয়ে বলে কথা, না না, আমার পক্ষে এটা করা সম্ভব না। সানায়া বলে, এ সমস্ত কথা নিশ্চয়ই মম তোকে বলেছে, তাই না? দাঁড়া, মমের সাথে আমি এক্ষুনি কথা বলছি। তখনই ভেঙ্কি বলে, না না সানায়া, মমের সাথে কথা বলতে হবে না, আমি চাই না নতুন আন্টি এ সমস্ত নিয়ে আবারও ঝামেলা শুরু করুক, তাহলে আমার ভালো লাগবে না। এরপর শ্রাবণ বলে, শোনো, আমি যখন তোমাকে বলেছি সানায়াকে নিয়ে তোমাকে যেতে হবে, তো যেতে হবে, বুঝেছো? আমি অন্য কোনো কথা শুনবো না। এই বাড়িতে সবাই কিন্তু এখন আমার কথা মেনে চলছে, আর তোমরা মেনে চলবে না, সেটা কি করে হয় বলো তো? নাও নাও নাও, সানায়াকে দিয়ে এসো। ভেঙ্কি বলে, আমি সবই করতে পারি সিস, কিন্তু আমার আপ্পাকে কেউ অপমান করলে আমি সেটা মেনে নিতে পারি না। শ্রাবণ বলে, আর তোমার আপ্পাকে মানে বাসুদেব আঙ্কেলকে আর কেউ অপমান করতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, নাও এবারে দিয়ে এসো। তখনই নিয়ে যাচ্ছে সানায়াকে ভেঙ্কি। আর এদিকে শ্রাবণ আবারও পড়তে মন দিয়ে দিয়েছে। শ্রাবণ লক্ষ্যই করেনি ঘরে সেই মাস্কম্যান মানে মৃত্তিকা ছদ্মবেশ নিয়ে রয়েছে। আর তারপরেই লাইটগুলো কাঁপতে শুরু করে দেয়। আর ঠিক তখন শ্রাবণ লক্ষ্য করে সেই মাস্কম্যান আবারও চলে এসেছে। এরপরেই মাস্কম্যান শ্রাবণকে মারতে চাইছিল। শ্রাবণ কোনো রকমে আবারও পালাতে শুরু করে। এরপর শ্রাবণের কোমর থেকে চাবির গোছাটা নিয়ে নেয়, কিন্তু শ্রাবণ সেটা বুঝতেই পারেনি। এর মধ্যেই চেঁচামেচি করতে করতে বাইরে বেরিয়ে যাচ্ছে শ্রাবণ। ওম তখন বলে, কি হয়েছেটা কি, এত চেঁচামেচি কিসের জন্য? শ্রাবণ বলে, মাস্কম্যান আবার এসেছে। হ্যাঁ, আবার এসেছে মাস্কম্যান। তখনই ওম বলে, কোথায়? আমি তো এবারে দেখিনি। শ্রাবণ বলে, এসেছে, আমাকে মারতে চাইছে, কিন্তু সে আমাকে কেন মারতে চায় আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি ক্ষতি করেছি? এরপরেই হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। কাকিমা, কাকাই সবাই চলে এসেছে। রানু তখন জিজ্ঞেস করে, কি হয়েছে শ্রাবণ, তুমি এত ভয় পেয়ে রয়েছো কেন? শ্রাবণ তখন বলে, আবারও ওই মাস্কম্যান চলে এসেছিল আমাকে মারতে। মৃত্তিকা চলে এসে বলে, কে কে মারতে এসেছিল? মাস্কম্যান? এই মাস্কম্যান মাস্কম্যান কবে থেকে শুনে যাচ্ছি, আজ পর্যন্ত তো তুমি ছাড়া আর কেউই তাকে দেখেনি। দেখেছে কি? ওম বেটা, তুমি কি দেখেছো? আচ্ছা রানু, তুমি তুমি দেখেছো? তখনই সবাই বলে, না, আমরা তো কেউই দেখিনি, কিন্তু শুনেছি। আর তাছাড়া সেদিন আমাদের কাল রাত্রির দিনেও ওই মাস্কম্যান এসেছিল, ডেয়ারিতে আগুন লাগিয়েছে ওই মাস্কম্যানই। মৃত্তিকা বলে, ওই মাস্কম্যান শুধু শ্রাবণকেই দেখা দেয়, আর কাউকে দেখা দেয় না বুঝি? এ কি শ্রাবণ, তোমার কোমর থেকে চাবির গোছা কোথায় গেল? আর এ কি, বাবার সিন্দুকটা তো পুরোই খোলা। তখনই শ্রাবণ গিয়ে দেখে কাকাই যে 10 লক্ষ টাকা দিয়েছিল সুটকেসে, সেটা আর নেই। আর সেটা নিয়েই মৃত্তিকা পালিয়েছে। পালিয়েছে ঘরে রেখে আবার সামনে চলে আসে। শ্রাবণের মাথা তো এটা আসেই না। শ্রাবণ তখন বলে, সে এখনো বেশি দূর যেতে পারেনি মিস্টার ঘোষ, চলুন, এখনই গেলে তাকে ধরতে পেরে যাব, আসুন আসুন। তখনই ওম বলে, এই রকমভাবে আন্দাজে কোথায় যাব? আর তখনই অমরেশ বলে, আমার তো মনে হয় সে এতক্ষণে টাকাটা নিয়ে সুটকেসটা বাইরে ফেলে দিয়েও চলে গেছে। এখন কি হবে শ্রাবণ? এতগুলো টাকা আমরা কি করে শোধ করব? 10 লক্ষ টাকা কি আর কম? শ্রাবণ বলে,
কি করে এটা হলো আমি নিজেই বুঝতে পারছি না। আমি যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম তখনই তাহলে কিছু একটা হয়েছে। কিন্তু এই রকমভাবে তো মুখ বুজে সব কিছু মেনে নেওয়া যায় না। একটা স্টেপ নিতেই হবে। আমি আর কখনো ভয় পাবো না। আমি এবারে মোকাবিলা করে তবেই ছাড়বো। তখনই মৃত্তিকা বলে, থামো। নিজে সব কিছু প্ল্যান করে আবার বড় বড় কথা বলা হচ্ছে। ওম তখন বলে, আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? শ্রাবণ তখন বলে, দেখুন নতুন মা, আপনি কিন্তু শুধু শুধু আমাকে অপমান করছেন। নতুন মা বলে, শুধু শুধু? তুমি শুধু শুধু বলছো এটাকে? তুমি নিজেই ওই 10 লক্ষ টাকা সরিয়েছো। তুমি বাবার কাছ থেকে কিছু পাওনি বলে এই রকমভাবে টাকা পয়সা নিচ্ছ? ছি, আমরা তো ভাবতেই পারি না। আর তুমি এই রকমভাবে হাত সাফাই করছো? শ্রাবণ বলে, একটু ভেবেচিন্তে কথা বলুন। এগুলো আপনি কি বলছেন? আমি কেনই বা এই 10 লক্ষ টাকা নিতে যাব, যেখানে আমি নিজে জানি এই 10 লক্ষ টাকা পার্টি দিয়েছে, এখান থেকে কাঁচামাল কেনা হতো, তারপর শ্রমিকদেরকে দেওয়া হতো। মৃত্তিকা বলে, চুপ করো। এই সমস্ত নাটক না অন্য জায়গায় করো, এই সমস্ত নাটক এখানে করলে ধরা পড়ে যাবে। ওম বেটা, আমি বলছি শ্রাবণ মিথ্যে কথা বলছে। শ্রাবণ ওই 10 লক্ষ টাকা নিজে হাতিয়ে নিয়েছে আর এখন মাস্কম্যানের নামে দোষ দিয়ে পুরোটা ঢাকতে চাইছে। এর মধ্যেই রোহিণী ওপর থেকে নিচে নেমে এসে পুরো ঘটনাটা শুনতে থাকে। শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, বিশ্বাস করুন, আমি ওই টাকার 1 পয়সাও নেইনি। আর সব থেকে বড় কথা, আমি কেনই বা নিতে যাব, আমি যেখানে জানি সবটা। কিন্তু মৃত্তিকা এইটাকে ভুলভাবে প্রমাণিত করার চেষ্টা করছে আর বলে, সেদিন তোমার জামাইবাবু এসেছিল মনে আছে, মিস্টার সোমনাথ? এসে কি বলেছিল ওম বেটা, তোমার মনে পড়ছে? সোমনাথ এসে বলেছিল মিথ্যে করে যে আমাকে তো আমার শালি ডেকেছে, তিন্নির অপারেশনের জন্য 10 লক্ষ টাকা দেবে বলেছিল, তাই নিতে এসেছি। এখন এই কথাটাই ওমের মনে পড়ে যায়। ওম তখন বলে, শ্রাবণ, তার মানে তুমি 10 লক্ষ টাকা সরিয়ে তোমার জামাইবাবুর হাতে তুলে দিয়েছো? ওমের কথা শুনে শ্রাবণ জাস্ট চমকে যায় আর বলে, মিস্টার ঘোষ, আপনিও আপনিও আমাকে ভুল বুঝছেন? এটা কি করে হতে পারে? আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আর তাছাড়া আমি টাকা পয়সা নেইনি, এটা আমার স্বভাবেই নেই। আমি কেন অন্যের টাকা পয়সা চুরি করতে যাব? আমি জানি আমার অভাব আছে, তাই বলে আমার স্বভাব কখনো নষ্ট হয়নি। এর মধ্যেই রোহিণী নেমে আসে আর বলে, তোমরা মিছিমিছি বৌদিভাইকে দোষ করছো। আর দা ভাই, তুই তো জানিস বৌদিভাই কেমন, তারপরেও এই কথাগুলো কি করে বলিস? রোহিণীর এই পরিবর্তন দেখে মৃত্তিকা, তারপর ওম সবাই চমকে যায়। রোহিণী বলে, ও কি এতই বোকা যে ও টাকাটা নিয়ে আবার ওই অ্যাক্টিং করতে শুরু করবে? আর ও টাকাটা নিয়ে কোথায় বা যাবে? নিশ্চয়ই বাড়িতে কোথাও আছে, সার্চ কর, পাবি না। কারণ ওই টাকাটা ওই মাস্কম্যানই নিয়ে চলে গেছে। তোরা যখন বিশ্বাসই করতে পারছিস না, তোদেরকে তো তাহলে প্রমাণ দিতে হবে, তাই না? এর মধ্যে মৃত্তিকা ভয় পেয়ে যায় আর বলে, হঠাৎ করে রোহিণী বেটার হলোটা কি? শ্রাবণের হয়ে কথা বলছে, ব্যাপারটা তো বেশ সুবিধাজনক লাগছে না। যথেষ্ট ভয় লাগারই কারণ। শ্রাবণ মনে মনে বলে, রোহিণী রোহিণী আমার পাশে দাঁড়ালো? আমি তো এই সময় কাউকে এক্সপেক্টই করিনি যে কেউ আমার পাশে দাঁড়াবে। রোহিণী কি তাহলে সবটা জানে?